আসসালামু আলাইকুম। পিএইচডি করার ক্ষেত্রে পাবলিকেশনস বাধ্যতামূলক কিনা? আপনারা অনেকজনে আমার কাছে এই কোয়েশ্চেনটা করেছেন যে, আমি যে পিএইচডি ম্যানেজ করলাম, আমার কি কোনো পাবলিকেশনস ছিল কিনা? অথবা আপনারাও যদি পিএইচডি করতে চান, সেক্ষেত্রে আপনাদের পাবলিকেশন থাকাটা আ কতটা বাধ্যতামূলক বা যুক্তিযুক্ত? যাই হোক, আমি আমার রিয়াল এক্সপেরিয়েন্সটা বলি। যে আমার কোনো পাবলিকেশন নাই। আমি কোনো পাবলিকেশনস করার সুযোগও পাইনি বা ওই ধরনের ওয়েল এক্সপার্ট বা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টও আমি না। আমি আমাকে কনসিডার করছি। সো আমার বেলায় যেটা ঘটেছে, আমি আমার এক্সপেরিয়েন্স বলতে যা আছে, প্রায় ধরুন ২৪-২৫ বছর ধরে আইএলস, স্পোকেন বা বেসিক গ্রামার বলেন, একাডেমিক ইংলিশ বলেন অথবা কিডস ইংলিশ বলেন, আ এই মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরই আমি আমার এক্সপার্টিস যা আছে, তার উপর ভিত্তি করে আমি আমার সিভি সাজিয়েছি। পাশাপাশি আমার বাংলাদেশী ব্যাচেলর বা বাংলাদেশী ইএলটিতে মাস্টার্স করা, অথবা এখানে ফিনল্যান্ডে আরেকটা মাস্টার্স করছি। এই হলো আমার মোটের উপরে এক্সপেরিয়েন্সের ঝুলি। এই ঠিক এই কাজগুলির উপর আমি যা বললাম, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি। প্রফেসরকে ইমেইল করেছি বা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছি। সো কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আপনারা আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা আগের আমাদের সাথে যারা মাস্টার্স করেছেন বা একটু আর্লিয়ার এজেও যারা মাস্টার্স করেছেন বাংলাদেশে, বেশিরভাগেরই আমাদের কোনো রিসার্চ বা কোনো পাবলিকেশনস বা কোনো থিসিস নেই। আমারও থিসিস ছিল মাস্টার্সে, কিন্তু আমাদের থিসিসটা আসলে এখন ফিনল্যান্ডে এসে যে আমি থিসিস করছি, ওই থিসিসের তুলনায় আমাদের বাংলাদেশের থিসিসটা আসলে বলা যেতে পারে কিছুই করিনি। সো তার মানে আপনার যদি পাবলিকেশন থাকে, সেটা হতে পারে আপনার একটা অপশন। আপনার থিসিস নেই, পাবলিকেশন আছে। তাহলে ওই পাবলিকেশনটাই আপনার, যে আপনি যে অলরেডি রিসার্চ নিয়ে বা আপনি তো পিএইচডিতে হলে একটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক ফিল্ডের উপর আপনি খুব ডিপার লেভেলে যাবেন। এটার উপর আপনি আ অনেক বেশি এনালাইসিস করে, এক্সপেরিমেন্ট করে নিজের দেন একটা আউটপুট বের করে আনবেন। তো এইজন্য আপনার যদি এই প্রসেসটা, এই যে পাথটা যাবেন, এই পাথটা সম্পর্কে বা এই আ আ আ এই ফিল্ডটা সম্পর্কে আপনার যদি এটার যে স্টেপস গুলো আছে, যে আ আ গ্র্যাজুয়েশনস গুলো আছে, এগুলো নিয়ে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে তো আসলে আপনি প্রফেসর তো আপনাকে আর এই পাথওয়েজ গুলো শিখাবে না। প্রফেসর হয়তো আপনাকে অন্যান্য ব্যাপার নিয়ে, সেটা আমি হয়তো ঢুকলে বুঝতে পারবো যে প্রফেসর আসলে কি করায়। বাট আমার প্রফেসর যেটা দেখতে চেয়েছেন যে আমার আদৌ রিসার্চ নিয়ে বা থিসিস নিয়ে বা কোনো প্রজেক্ট নিয়ে, এডুকেশন বেসড কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আছে কিনা। সেক্ষেত্রে আমি যখন আমার প্রফেসরকে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস গুলো দিলাম, আমি ইরাসমাস মুন্ডাস প্লাস স্কলারশিপ পেলাম, অথবা এখানে ফিনল্যান্ডে আমি যে মাস্টার্স করছি, আমার মাস্টার্সের যে আমার কি অবজেক্টিভস গুলো আছে। আপনারা জানেন ফিনল্যান্ডের মাস্টার্স, এটা যেহেতু একটা ফিনল্যান্ড এডুকেশনের জন্য সারা পৃথিবীতে সেরা। তাদের এবং আমার ইউনিভার্সিটি হলো রিসার্চ ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না। এটা রিসার্চ ইউনিভার্সিটি। সো এখানে আমাদের কাজই হচ্ছে মূলত, আর আমি যেহেতু এডুকেশনে পড়ালেখা করছি, এডুকেশনাল সায়েন্সেস এর উপর, আমাদের কাজই হলো মূলত যে আ এই লাইনটাতে, এডুকেশন লাইনটাতে বা রিসার্চ লাইনটাতে সেখানে আসলে কোন, কোন স্টেপস গুলো আছে, কোনটার পর কোনটা করা লাগে। তো এগুলো সম্পর্কে যেহেতু আমার আইডিয়া আছে, সেক্ষেত্রে প্রফেসর আমার আর পাবলিকেশন নিয়ে কোনো প্রশ্ন করেনি। তিনি দেখতে চেয়েছেন আমার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা। যেহেতু আমার এখানে থিসিস চলছে, সেটাই মূলত আমার মেইন কাজ করেছে। সো আমি আমি ইন শর্ট যেটা বলতে পারি যে, আপনার যদি আ আ থিসিস থাকে বাংলাদেশে, সেই থিসিসের উপর বেস করেও কিন্তু আপনি আপনার প্রফেসর রিচ করতে পারেন। আপনার থিসিসের যে টপিকটা ছিল, ওই টপিকের সাথে অ্যালাইন করে আপনি আপনার প্রফেসর বা সার্চ করবেন। যে ইউনিভার্সিটিস গুলোতে যেতে চান, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন। যেমন আমি যেহেতু এডুকেশনের মানুষ, টিচার মানুষ, সেজন্য আমি আমার ফ্যাকাল্টি অফ এডুকেশন বেসড করে আমি আমার স্টাডি করেছি। আপনি যদি আইটির হন, আপনি আইটি ফ্যাকাল্টিতে যাবেন। আপনি যদি বিজনেসের হন, বিজনেস ফ্যাকাল্টিতে যাবেন। যার যে লাইনের প্রিভিয়াস এডুকেশন, প্রিভিয়াস এক্সপার্টিজ আছে, আপনি ওই লাইনের উপর ভিত্তি করে আপনার কিন্তু যে ফিউচার যে প্রসপেক্ট, আপনার স্টাডির উইশ করছেন, তার উপর আপনি আপনার রিসার্চ করবেন। সো আমি আমার থিসিসটা ছিল মূলত এআই ইন এডুকেশন নিয়ে। তো আমার এখন যে প্রফেসর, আমার যে এখন পিএইচডির যে আমি অফার পেয়েছি, সেটাও হলো আপনার মিস ইনফরমেশন, তাও এআই বেসড এডুকেশন নিয়ে। সেই জন্য উনিও খুব হ্যাপি হয়েছে আমার
প্রিভিয়াস এক্সপার্টিস, প্রিভিয়াস থিসিস বা আমার এখনকার মাস্টার্স, এবং ওনার যে প্রজেক্ট এখন চলছে সেই প্রজেক্টের উপর আমি আমার যখন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম বা সেখানে আমি ওনার কিছু প্রপোজালস দিলাম, তিনি খুবই খুশি হয়েছেন। তিনি জাজ করতে পেরেছেন যে না, আমাকে তিনি সম্ভব আমাকে দিয়ে উনি হয়তো বানাই নিতে পারবেন বা গড়াই তুলতে পারবেন। সো আমি আপনাদেরকে একই কথাই বলবো, আপনি আপনার যে লাইনে আপনার এক্সপার্টিজ আছে আপনি তার উপর ভিত্তি করে আপনি প্রফেসর রিচ করেন। সেটার ওনার যে পেপারস গুলো আছে, সরি যে প্রজেক্টস গুলো আছে, ওনার যে পাবলিকেশনস গুলো আছে, ওনার যে কন্ট্রিবিউশনস গুলো আছে রিসেন্ট ইয়ার্স এর, সেগুলোর উপর আপনি একটু স্টাডি করেন। স্টাডি করে আপনি যখন ইমেল করবেন সেখানে আপনি একটু আইডিয়া দিবেন যে না, আমি আপনার এই টপিকটা সম্পর্কে বা আপনার এই ওয়ার্ক সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি ফিউচারে আপনি যদি আমাকে সিলেক্ট করেন আমি এখানে কন্ট্রিবিউট করতে পারবো। সো মূল কথা হলো পাবলিকেশনস থাকা বাধ্যতামূলক না, যদি আপনার থিসিস থাকে আপনি থিসিসকে মাধ্যম করেও পিএইচডির জন্য প্রফেসর রিচ করতে পারবেন, অথবা যদি থিসিস না থাকে তাহলে যদি পাবলিকেশন থাকে সে পাবলিকেশনের উপর ভিত্তি করে আপনি আপনার প্রফেসরকে রিচ করতে পারবেন। মূলত এরা একটার অল্টারনেটিভ একটা আপনি ধরে নিতে পারেন, তবে আপনার অবশ্যই কিছু না কিছু একটা থাকতে হবে। শুধুমাত্র আপনি বাংলাদেশে মাস্টার্স করে আমাদের যে মাস্টার্স, আমাদের দেশে যে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল যে মাস্টার্স গুলো আছে বা যে ব্যাচেলর গুলো আছে, এগুলি দিয়ে আসলে আপনি পিএইচডি ম্যানেজ করতে পারবেন না। মানে আমার বেলা আমি যেটা দেখেছি, প্রফেসর আমাকে যে জিনিসগুলি বারবার আমাকে কোয়েশ্চেন্স করেছে বা যে জিনিসগুলি আমার কাছ থেকে উনি জানতে চেয়েছে বা আমার এই বিষয়ে আইডিয়া জানতে চেয়েছে, সেটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। টু বি অনেস্ট, আই এম নট এক্সপার্ট ইন দিস ফিল্ড। আমি এই ফিল্ডে মাত্র আমার এন্ট্রি ঘটেছে, আমি এখনো এক্সপার্ট বা এটা সম্পর্কে আসলে কোনো আহামরি আইডিয়া পাইনি। হয়তো যখন পিএইচডি শুরু করব সেখান থেকে ইনারে কি হয় সেই জিনিসগুলি সম্পর্কে আপনাদেরকে আমি অবশ্যই আইডিয়াস দেবো। বাট ইনিশিয়াল স্টেজে আপনারা এই কাজগুলি করতে পারেন। এগুলি যদি আপনার থাকে, রেডি থাকে, দেন আপনি সামনের দিকে আগাতে পারেন। সো এই হলো কথা। ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই যেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন। আসসালামু আলাইকুম।